আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্টি বাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে কিভাবে এমন সফট ফ্লাফি স্পঞ্জ কেক তৈরি করা যায়। এটা এতটা পরিমাণ স্পঞ্জি যে হাতে নিয়ে এইভাবে ইজিলি কাগজের মতো ফোল্ড করা যায় এবং এটা একটুও ভেঙে যায় না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। হাফ পাউন্ড কেকের জন্য আমরা এখানে নিয়েছি একটা ডিম, 1/3 কাপ ময়দা, 1/3 কাপের একটু কম চিনি, 1 চিমটি পরিমাণ লবণ, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। হাফ পাউন্ড কেকের জন্য আমাদের 5 ইঞ্চি সাইজের একটি মোল্ড লাগবে। প্রথমেই একটি ডিম ভেঙে আমি ডিমের সাদা অংশ ও কুসুমটিকে আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমে তেল জাতীয় অংশ থাকে, তাই সাদা অংশটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার জন্য আমরা ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিই। এখন ডিমের সাদা অংশটা আমি ইলেকট্রিক বিটারের স্পিড 1-এ রেখে ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রথমে দেখবেন এটি ধীরে ধীরে ফেনার মতো হয়ে আসবে। বিট করতে করতে যখন ডিমের এই সাদা অংশ বা এই ফেনার অংশটুকু একদম ঘন হয়ে আসবে, তখন দেখবেন এটির মাঝে একটি স্মুথ ও ফ্লাফি একটা টেক্সচার তৈরি হয়ে গিয়েছে। আমরা যেহেতু এখানে একটি মাত্র ডিম নিয়েছি, এজন্য আমাদের বিটারের স্পিড আমরা একদম বাড়িয়ে বা কমিয়ে নিব না। আমাদের এই ক্ষেত্রে বিটারের স্পিড 1-এই রাখতে হবে। পরিমাণ কম হওয়ায় যদি বিটারের স্পিডটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এটা ধীরে ধীরে বিট করব এবং সঠিক কনসিস্টেন্সিতে নিয়ে আসব। ডিমের সাদা অংশটা কত সুন্দর ফ্লাফি আর ঘন হয়ে এসেছে। যখন কনসিস্টেন্সিটা এমন পর্যায়ে চলে আসবে তখন আমরা বুঝে নিব যে আমাদের ডিমের ফোমটা খুব পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে চিনি অ্যাড করব, তবে মনে রাখবেন চিনি কখনোই একবারে দিতে যাবেন না। আমরা একদিকে এই মিশ্রণটাকে বিট করতে থাকবো এবং আরেক দিকে ধীরে ধীরে চিনি অ্যাড করে নিব। একবারে না দিয়ে আমরা চিনিটাকে 2-3 বার বা 3-4 বারে অ্যাড করে নিব ও ভালোভাবে বিট করতে থাকবো। একবারে যদি এখানে আমরা সম্পূর্ণ চিনি দিয়ে দিই সেক্ষেত্রে চিনিটা মিশতে অনেক বেশি টাইম লাগবে এবং চিনির মাঝে একটা কিচকিচে ভাব থেকে যাবে। আর যদি চিনির মাঝে কিচকিচে ভাব থেকে যায়, অর্থাৎ চিনি সম্পূর্ণভাবে যদি না গলে, তাহলে কেক বেক হওয়ার পরেও দেখবেন কেকের উপর কেমন ভেজা ভেজা থাকে। মূলত কেক বেক হওয়ার পরে উপরে যে ভেজা ভেজা ভাব থাকে সেটা চিনি সম্পূর্ণভাবে গলে না যাওয়ার কারণেই হয়। তাই আমরা অল্প অল্প করে চিনি অ্যাড করব এবং বিট করতে থাকব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুম আর তেল অ্যাড করে দেওয়ার পরও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিমের ফোম কিন্তু একটুও নষ্ট হয়ে যায় নাই বা দেবে যায়নি। কুসুমটা সুন্দর করে ফোমের উপরেই বসে আছে এবং আমরা যখন এর মাঝে ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম তখন ভ্যানিলা এসেন্সও কিন্তু একটুও দেবে যায় নাই। অর্থাৎ আমাদের বুঝতে হবে আমাদের ডিমের সাদা অংশের ফোমটা কতটা পরিমাণ পারফেক্ট আর সুন্দর হয়েছে। সবগুলো উপকরণ এখন আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, অনেকক্ষণ ধরে কিন্তু এই মিশ্রণটাকে বিট করা যাবে না। আমাদের এই উপকরণগুলো ভালোভাবে মিশে গেলেই আমরা বিটারটাকে সম্পূর্ণ অফ করে দিব। এই ক্ষেত্রে একদম ওভার মিক্সিং করা যাবে না, কারণ ওভার মিক্সিং করতে গেলে আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর যদি ডিমের ফোমটা একবার নষ্ট হয়ে যায় তাহলে যতই চেষ্টা করেন না কেন আপনার কেক একদম পারফেক্ট হবে না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের উপকরণগুলো খুব ভালোভাবে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তারপরে আমরা এর মাঝে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। শুকনো উপকরণের ক্ষেত্রে আমি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। ডিমের সাইজ যদি তুলনামূলক ছোট হয় তাহলে আমরা এই 1/3 কাপ পরিমাণ ময়দা থেকে হাফ চা চামচ পরিমাণ ময়দা সরিয়ে এর মাঝে হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। আর যদি ডিমের সাইজটা একটু বড় হয় তাহলে এখান থেকে হাফ চা চামচ পরিমাণ ময়দা সরানোর কোনো দরকার নেই। সরাসরি আমরা 1/3 কাপ ময়দার সাথে হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কেক বানানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ময়দার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেওয়ার জন্য, কারণ কর্নফ্লাওয়ার ময়দার গ্লুটন কিছুটা পরিমাণ কমিয়ে দেয়, যার কারণে আমাদের এই স্পঞ্জ কেকের টেক্সচার আরও নরম, ফ্লাফি ও তুলতুলে হয়। শুকনো উপকরণগুলো যখন আমরা অ্যাড করব তখন অবশ্যই আমরা খুব হালকা হাতে অর্থাৎ খুব আলতো হাতে এই মিশ্রণটাকে মিক্স করে নিব। এই কাজটা অবশ্যই অনেক সময় নিয়ে করতে হবে, এই কাজটা দ্রুত হাতে করা যাবে না।
তাড়াহুড়ো করলে এখানে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে আমরা এই কাজটা করে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ভিডিওর স্পিড একদম বাড়িয়ে দেইনি, নর্মাল স্পিডে রেখে আপনাদেরকে এই কাজটি করে দেখাচ্ছি যে আসলে কতটা স্লোলি, কতটা আলতো হাতে এই কাট অ্যান্ড ফোল্ড কাজটা করে নিতে হয়। আমি কেকের ব্যাটার মিক্স করার সময় অলওয়েজ কাঁটা চামচ ইউজ করে থাকি। কাঁটা চামচ দিয়ে কাজ করাটা বা এই মিক্সিংটা আমার কাছে খুবই কমফোর্টেবল আর আমার কাছে একটু ইজি মনে হয়। তবে আপনারা চাইলে এই কাঁটা চামচের পরিবর্তে বিটারের কাঁটা অথবা হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন। তবে যেটাই ইউজ করেন না কেন অবশ্যই এই কাজটা খুব স্লোলি, খুবই সাবধানে, খুবই আলতো হাতে করতে হবে। যখন আমরা দেখব আমাদের এই কেকের ব্যাটারটা মোটামুটিভাবে মিক্স হয়ে এসেছে, তখন সব শেষে একটা স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে আস্তে আস্তে ফোল্ড করে নিব, যেন কোথাও কোনো শুকনো উপকরণ জমাট বেঁধে না থাকে। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্প্যাচুলা দিয়ে চামচ থেকে ব্যাটারটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমরা এই স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে বাটির চারপাশ থেকে ব্যাটারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে অবশ্যই এলোমেলোভাবে নাড়াচাড়া করা যাবে না, সব সময় এক পাশ থেকে কেটে কেটে ফোল্ড করতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার মতো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করতে হবে। যখন আমাদের এটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমাদের এই ব্যাটারটিকে আমরা আগে থেকে রেডি করে রাখা 5 ইঞ্চি সাইজের কেক মোল্ডে নিয়ে নিব। এই পর্যায়ে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ডিমের ফোমের মাঝে শুকনো উপকরণ মিক্স করতে যাব, ঠিক সেই পর্যায়ে আমরা যেই প্যানে কেকটাকে বেক করব সেই প্যানটা চুলার উপরে প্রিহিট হওয়ার জন্য রেখে দিব। এতে করে আমাদের প্রিহিট হতেও সময় লাগবে 10 মিনিট এবং এর মাঝে আমরা আমাদের ব্যাটারের কাজটিও করে নিতে পারবো। এর জন্য আমাদেরকে বেশি সময় অপেক্ষা করতে হবে না। সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পরে আমরা এই মোল্ডটিকে একটু ট্যাপ ট্যাপ করে নিব, বা আমরা একটা টুথপিকের সাহায্যে অথবা একটা সাসলিক কাঠির সাহায্যেও খুব ভালোভাবে ব্যাটারটিকে মোল্ডের চারিপাশে ছড়িয়ে দিব। ট্যাপ ট্যাপ করে নিলে অথবা টুথপিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে সেক্ষেত্রে আমাদের ব্যাটারের মাঝে কোনো এয়ার বাবলস ক্রিয়েট হবে না। আমি স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে চারিপাশে ছড়িয়ে নিচ্ছি এবং যখন ছড়িয়ে নেওয়া হয়ে যাবে তারপরে আমরা এটাকে খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিব। এরপরে আমাদের আগে থেকেই প্রিহিট করে রাখা পাত্রে আমরা এই মোল্ডটিকে বসিয়ে নিব। এক্ষেত্রে আমাদের চুলার আঁচ একদম লো মিডিয়াম হিটে থাকবে, চুলার আঁচ একদম বাড়ানো বা কমানো যাবে না, অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে কেকটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং কেকের চতুর্দিকে একটা সুন্দর কালার আসে। যখন আমি 4-5 মিনিটের জন্য এটিকে প্যানে রেখে দেই, তখন আমি এখান থেকে সিলভার বা স্টিলের ঢাকনা সরিয়ে নিয়ে তার উপরে কাচের ঢাকনা দিয়ে দিই এবং ঢাকনার ছিদ্রটি আমি কোনো কিছু দিয়ে বন্ধ করে রাখি না, সেটি খোলা থাকে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের কেকটি আর একবারের জন্য চুপসে যাবে না। আমার কেকটি বেক হতে সময় লেগেছে 20 মিনিটের মতো। আপনাদের সময় কম বেশিও লাগতে পারে, তবে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাদের স্পঞ্জ কেকটি চুলায় খুব পারফেক্টভাবে হয়ে যায়। আমার কেকটি সম্পূর্ণ রেডি। কেকটি ঠান্ডা হওয়ার পরে আমি এটিকে ডিমোল্ড করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। একটা সুন্দর স্পঞ্জ কেকের সবচেয়ে ভালো বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হচ্ছে এর সফটনেস। দেখতেই পাচ্ছেন এটি কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। আপনারাও যদি বাসায় এমন নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং হুবহু আমি যা যা করেছি সেই সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও বাসায় খুব সুন্দর স্পঞ্জ কেক বানাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।